প্রতিফলনটা শুরু করছি। দেখো আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন কাকে বলে? দেখো আলোর প্রতিফলন হলো আলো এক স্বচ্ছ মাধ্যম হতে এসে অন্য স্বচ্ছ মাধ্যমে বাধা পেয়ে ফিরে যাওয়াকে আলোর প্রতিফলন বলে। দেখো আলোর প্রতিফলন তুমি কিভাবে বুঝবে? দেখো দেখো এটা একটা হলো প্রতিফলক পৃষ্ঠ। এর নাম কি? প্রতিফলক পৃষ্ঠ। যেখানে এসে আলো পড়ে, যেখানে এসে কি করে? আলো পড়ে। তাহলে দেখো এই আলো আসছে, আলো এসে এদিকে তো যেতে পারবে না, কারণ এদিকে ফাড়া লাগানো আছে আর সিলভারিং করা আছে। তো আলো কোন দিকে যাবে? এদিকে ফিরে গেছে। কি জন্য? বাধা পেয়ে ফিরে গেছে। এটাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে এই থেকে মনে করো বিভিন্ন আসছে। হলো কি? আপতিত রশ্মি। হলো কি রশ্মি? আপতিত রশ্মি। আবার বি থেকে যদি সিতে যায় তাহলে বিসি হলো কি? প্রতিফলিত রশ্মি। তাহলে আলোর প্রতিফলন কাকে বলে? আলো এক স্বচ্ছ মাধ্যম হতে এসে অন্য স্বচ্ছ মাধ্যমে বাধা পেয়ে ফিরে যাওয়াকে আলোর প্রতিফলন বলে। আলোর প্রতিফলন বলে। এখন দেখো আলোর প্রতিফলন হলো দুই ধরনের। আলোর প্রতিফলন কয় ধরনের? দুই ধরনের। এক নাম্বার হলো নিয়মিত প্রতিফলন, আর দুই নাম্বার হলো কি? ব্যাপ্ত প্রতিফলন। তাহলে দেখো নিয়মিত প্রতিফলন কোনটি? নিয়মিত প্রতিফলন হলো দেখো দেখো এই আলো আসছে, এসে বাধা পেয়ে সরাসরি ফিরে গেছে। এটা হলো নিয়মিত প্রতিফলন। দেখো আলো আরেকটা আলো রশ্মি আসছে, এসে আবার এদিকে সরাসরি ফিরে গেছে। এটা হলো নিয়মিত প্রতিফলন। দেখো আলো রশ্মি আরেকটা আলো রশ্মি আসছে, বাধা পেয়ে ফিরে গেছে। এটা হলো কি? আলোর নিয়মিত প্রতিফলন। এটা হলো কি? নিয়মিত প্রতিফলন। আবার দেখো এটা হলো একটা আলো প্রতিফলক পৃষ্ঠ, যেখানে এসে আলো পড়ে। আলো রশ্মি আসছে, দেখো এসে যাওয়ার কথা কিন্তু এদিকে বাধা পেয়ে, সে এদিকে না গিয়ে এদিকে চলে আসলো। দেখো আরেকটা আলো রশ্মি, দেখো আলো রশ্মি আসছে, এসে এদিকে যাওয়ার কথা কিন্তু বাধা পেয়ে বিপরীত দিকে ফিরে গেল। এটা হলো কি? ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলন। তাহলে কি? আলোর ব্যাপ্ত প্রতিফলন। আলোর প্রতিফলন হলো দুই ধরনের। একটা হলো নিয়মিত প্রতিফলন, একটা হলো কি? ব্যাপ্ত প্রতিফলন। এখন দেখো আরেকটা যেটা করাচ্ছি, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো সেটা হলো আলোর প্রতিসরণ কি। দেখো তাহলে এটাকে বলবো কি? বিভেদ তল। এর নাম কি? বিভেদ তল। আর এটাকে বলবো কি? এন ও, মনে করো এটা এন প্রাইম। এটাকে বলবো হলো অবিলম্ব। এটা কি? অবিলম্ব। তাহলে বি হলো কি? বিভেদ তল। আর এন ও এন প্রাইম হলো কি? অবিলম্ব। এখন দেখো আলো রশ্মি আসছে, দেখো এদিকে দিব আমরা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম, অথবা এটাকে বলে কি? হালকা মাধ্যম। আবার এটাকে বলা হলো কি? পানি মাধ্যম, বা এটাকে বলা হয় কি? ঘন মাধ্যম। না? তাহলে এখন দেখো আলোক রশ্মি এ থেকে অভিনেতে এসে সে কিন্তু এদিকে যেতে পারতেছে না। দেখো কেন? পানির ঘনত্ব বেশি। পানির ঘনত্ব বেশি না, তার আলো রশ্মি একসত্য মাধ্যম হতে অনুসত্য মাধ্যমে এসে সোজাসুজি ভাবে যেতে পারবে না। কেন? কারণ পানির ঘনত্ব হলো বেশি। সোজাসুজি ভাবে না গিয়ে যদি বাঁকা পথে ফিরে আসে, সেটাকে বলা হয় কি? আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ কাকে বলে? আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে এসে অন্য স্বচ্ছ মাধ্যমে সোজাসুজি ভাবে ফিরে না গিয়ে বাঁকা বা তির্যক পথে ফিরে যাওয়াকে আলোর প্রতিসরণ বলে। এখন দেখো আমি কি বলছি, দেখো তাহলে এখানে মনে হয় এটা পি। তাহলে পি থেকে অভিনীত আলো আসছে, তাহলে পিও হলো আপতিত রশ্মি। তাহলে পিও কি? আপতিত। দেখো এখানে পিও হলো আপতিত রশ্মি। আবার এসে ফিরে গেছে কোন দিকে? মনে করে ও কিউ। তাহলে ও কিউ হলো কি? প্রতিসরিত রশ্মি। ও কি হলো? প্রতিসরিত রশ্মি। আর এই ওটাকে কি বলা হয়? আপতন বিন্দু। এখন একটা কথা বলে দেখো, পি থেকে অভিনীত আলো আসছে, আপতিত রশ্মি, এটাকে বলা হয় আপতন কোণ। কি বলা হয়? আপতন কোণ। তাহলে
আপতন কোণটা পি ও এন হলো কি আপতন কোণ। তাহলে আমি কি পাচ্ছি, কোণ পি ও এন হলো কি আপতন কোণ। আপতন কোণ, আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। আবার দেখো এন প্রাইম ও কিউ হলো কি প্রতিসরণ কোণ। দেখো কোণ এন প্রাইম ও কিউ হলো কি প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো তাহলে আপতন কোণ যদি মনে করো 30 ডিগ্রি, আচ্ছা এখানে দেখো আপতন কোণ বড় নাকি প্রতিসরণ কোণ বড়? আপতন কোণ বড়, আপতন কোণ বড় না? প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে ছোট। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা মনে করো কত ডিগ্রি, 24 ডিগ্রি, 24 ডিগ্রি না? এখন দেখো আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাতকে বলা হয় প্রতিসরণাঙ্ক। ওটাকে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাতকে কি বলা হয়, প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ককে ইটা দ্বারা প্রকাশ করা হয়, ইটা ইজ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তো এখন দেখো সাইন আই মানে হলো কি আপতন কোণ, তো সাইন আই এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। দেখো সাইন সাইন আর এর মান কত, 24 ডিগ্রি। ক্যালকুলেটর দেখো সাইন 3 ডিগ্রির মান কত, 0.5, 0.5। সাইন 24 এর মান কত দেখো তো, সাইন 24 ডিগ্রির মান কত, সাইন 24 ডিগ্রি এর মান কত, এটা বের করে দিন। পরে ক্যালকুলেটরে কত আসবে, সাইন 24 ডিগ্রি, সাইন 24 ডিগ্রি 0.4, এটাকে ভাগ করো, 0.5 কে 0.4 দিয়ে ভাগ করো, কত হবে, তাহলে 1.25। 1.25 হলো প্রতিসরণাঙ্ক, 1.25 হলো কি প্রতিসরণাঙ্ক। এই 1.25 কি প্রতিসরণাঙ্ক। তো প্রতিসরণাঙ্ক কাকে বলে, প্রতিসরণাঙ্ক কাকে বলে, প্রতিসরণাঙ্ক হলো আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাতকে কি বলা হয়, প্রতিসরণাঙ্ক বলে। প্রতিসরণাঙ্ককে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এগুলো একটা লিখে নাও, লিখে নাও না, এগুলো অনেকগুলো বলছি দেখো। আচ্ছা দেখো যদি আমরা এরকম করি, আমি তো এর আগে চিত্রে কিন্তু এটা বায়ু মাধ্যম বলছিলাম, রাহুল দেখো এটা বায়ু মাধ্যম বলছিলাম, এটা পানি মাধ্যম বলছিলাম, এটা হালকা মাধ্যম বলছিলাম, এটা গণমাধ্যম। আচ্ছা যদি আমি যদি এরকম দিই, এটা যদি গণমাধ্যম হয়, এটা যদি হালকা মাধ্যম হয়, এই দেখো নিচেরটা গণমাধ্যম হওয়ায় সে অবিলম্বর দিকে চলে আসছে, কেমন, গণমাধ্যম হওয়া অবিলম্বের দিকে চলে আসছে। আর যখন এটা গণমাধ্যম হবে তখন কি হবে দেখো, আর রশ্মি আসছে তো এসে যাওয়ার কথা এদিকে, এদিকে না গিয়ে অবিলম্ব থেকে ধীরে দূরে চলে যাবে, কারণ উপরটা ঘন যে, তখন অবিলম্ব থেকে দূরে চলে যাবে। এগুলো আমরা খেয়াল রাখবো, তাই না? আচ্ছা দেখুন এই পর্যায়ে আমরা দর্পণ কি, দেখুন দর্পণ বা আয়না। প্রথমে দেখো দর্পণ বা আয়না, তার দর্পণ বা আয়না কাকে বলে। দেখো দর্পণ হলো যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। মনে করো এটা একটা আয়না, দেখো আয়নার অপর প্রান্তে কিন্তু পাড়া লাগানো থাকে। তো আয়নাতে যখন তুমি সামনে দাঁড়াও তখন কি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে নাকি নিয়মিত প্রতিফলন ঘটে না? দেখো মনে করো তুমি এখানে দাঁড়াইছো, তো তুমি দেখতেছো আয়নাটা না, তো তোমার থেকে আলো গিয়ে প্রথমে দর্পণে পড়বে, দর্পণে পড়বে না,
তোমার চোখ থেকে আলো গিয়ে দর্পণে পড়বে। হ্যাঁ, দর্পণ থেকে যখন আবার আলো রশ্মি যখন তোমার চোখে আসবে, তখন তুমি তুমি তোমার নিজেকে দেখো, অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। এই জন্য দর্পণ কাকে বলে? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বা আয়না বলে। এখন দেখো, দর্পণ বা আয়না হলো দুই ধরনের। দর্পণ বা আয়না দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর দেখো, উত্তল দর্পণ। এক নম্বর কি? উত্তল দর্পণ। দুই নম্বর কি? অবতল দর্পণ। এক নম্বর কি? উত্তল দর্পণ। এক নম্বর হচ্ছে কি? অবতল দর্পণ। তো তুমি এখন কোনটি উত্তল দর্পণ, কোনটি অবতল দর্পণ চিনবে কিনা? চিনবে কিভাবে? দেখো, দেখো দেখো অবতল দর্পণে ফাড়াগুলো কিন্তু বাইরে লাগানো থাকে। অবতল দর্পণে ফাড়া কোথায় লাগানো থাকে? ফাড়াগুলো কিন্তু বাইরে লাগানো থাকে। দেখো, এই অবতল দর্পণ আঁকার জন্য একটা তুমি নির্দিষ্ট বিন্দু পাও, এটাকে বলা হয় আলোক কেন্দ্র অথবা বক্রতার কেন্দ্র। তাহলে এটা সি হলো বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্র। যে দর্পণে পাড়াগুলো বাইরে লাগানো থাকে, অর্থাৎ সিলভারিংটা বাইরে লাগানো থাকে, সেটাকে বলা হয় অবতল দর্পণ। আর সি হলো কি? বক্রতার কেন্দ্র বা সি হলো কি? বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্র। আর এই পি হলো দর্পণের মেরু। তাহলে এই এমপি এম প্রাইম হলো একটি কি? অবতল দর্পণ। এমপি এম প্রাইম হলো কি? একটা অবতল দর্পণ। আমি অবতল দর্পণের কথা বলছি, শুনো। তাহলে সি হলো কি? বক্রতার কেন্দ্র। পি হলো কি? দর্পণের মেরু। আর এমপি এম প্রাইম হলো একটা কি? অবতল দর্পণ। দেখি বলতো এটার নাম কি? অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝামাঝি বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। কোনটা? বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝামাঝি অংশটাকে কি বলা হয়? প্রধান ফোকাস। প্রধান ফোকাসটাকে বড় হাতের অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। কি হাতের? প্রধান ফোকাসকে বড় হাতের অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, এই প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে ছোট হাতের অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি বর্ণনা কিভাবে দিব? দেখো, চিত্রে এম পি এম প্রাইম একটি অবতল দর্পণ, সি হলো বক্রতার কেন্দ্র, পি হলো দর্পণের মেরু, এফ হলো প্রধান ফোকাস। প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব। না? এরপর দেখো আরেকটা দেখাচ্ছি কি? উত্তল দর্পণ। উত্তল দর্পণ কিভাবে চিনবে? দেখো, এরকম থাকবে। এটা আঁকার জন্য একটা বিন্দুর প্রয়োজন হবে। পাড়াগুলো কিন্তু ভিতরে লাগানো থাকে। পাড়াগুলো কোথায় লাগানো থাকে? ভিতরে লাগানো থাকে। এটা হলো একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণ। তাহলে এমপি, এটা হলো সি। এমপি এম প্রাইম হলো একটি উত্তল দর্পণ, সি হলো বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্র, এফ হলো প্রধান ফোকাস, আর এটা হলো কি? ফোকাস দূরত্ব। তাহলে আমরা শিখলাম অবতল দর্পণ কি, অবতল দর্পণের কোন অংশটিকে কি বলা হয়, বক্রতার কেন্দ্র কি, প্রধান ফোকাস কি, ফোকাস দূরত্ব কি, মেরু কি, সেগুলো জানলাম। এখন দেখো, অবতল দর্পণে তোমার পরীক্ষায় যেটা আসবে, তোমরা যারা 2025 সালে আছে পরীক্ষার্থী আছে, ওখানে তোমাদের পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসবে কি? দেখো, একটা চিত্র দেওয়া থাকবে। একটা চিত্র দেওয়া আছে, মনে করো এটা অবতল দর্পণ। এই সি হলো কি? বক্রতার কেন্দ্র। সি হলো কি? বক্রতার কেন্দ্র। আর এটাকে কি বলা হয়? এফ হলো প্রধান ফোকাস। তো তুমি নাম্বারিংটা শিখতে হবে। দেখো তোমার, এই দেখো, পি হলো মেরু, এমপি এম প্রাইম হলো কি? একটা অবতল দর্পণ। তাহলে এখন দেখো, প্রধান ফোকাস, দেখো প্রধান ফোকাস এবং মেরুর মাঝামাঝি অংশটাকে ফোকাস দূরত্ব বলে। এটাকে আমরা 1 নম্বর পজিশন ধরবো। 1 নম্বর পজিশন। আর এফ কে আমরা 2 নম্বর পজিশন মনে করবো। তাহলে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি অংশটাকে 3 নম্বর পজিশন ধরবো। বক্রতার কেন্দ্রকে 4 নম্বর পজিশন ধরবো। এরপরটা 5 নম্বর পজিশন ধরবো। এরপরটা আমরা 6 নম্বর পজিশন ধরবো। না?
তার একটা অবতন দর্পণ এঁকেছি। প্রথম কাজ হলো প্রধান ফোকাস এবং মেরুর মাঝামাঝি অংশটাকে 1 নম্বর পজিশনে ধরবো। তারপর হলো প্রধান ফোকাসটা 2 নম্বর পজিশনে, এরপরটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। নাম্বারিং গুলো কেন লাগবে দেখো। সি হলো 4 নাম্বারে, সি হলো কত নাম্বারে? 4 নাম্বারে। এখন দেখো তুমি অবতল দর্পণের বিম্ব গঠন পরীক্ষা মাস্ট আসবে, তো তোমার কি জানতে হবে দেখো। এটা হলো বস্তু আর এটা হলো কি বিম্ব। তো তুমি যেভাবে মনে রাখবে, বস্তু দিক যদি একে থাকে, এটা 1 নাম্বার না, বস্তু একে থাকলে বিম্ব হবে অবাস্তব। বস্তু যদি একে থাকে বিম্ব হবে অবাস্তব। বস্তু যদি 2 থাকে বিম্ব গঠিত হবে 6-এ। বস্তু যদি 3-এ থাকে বিম্ব গঠিত হবে 5-এ। বস্তু যদি তোমার 4-এ থাকে বিম্ব গঠিত হবে 4-এ। এই নাম্বারগুলো বুঝতে হবে। একে থাকলে, বস্তু যদি একে থাকে বিম্ব হবে অবাস্তব। বস্তু যদি 2-এ থাকে বিম্ব হবে 6-এ। বস্তু যদি 3-এ থাকে বিম্ব হবে 5-এ। বস্তু যদি 4-এ থাকে বিম্ব হবে কোথায়? 4-এ। তো এখানে অবতল দর্পণ গঠন করার জন্য কিছু শর্ত আছে। প্রথম শর্ত হলো বস্তু থেকে আলো প্রধান অক্ষের সমান্তরালে এসে প্রধান ফোকাস দিয়ে যাবে। আমি একটা দেখাচ্ছি দেখো। আমি 1 নম্বর পজিশনটা দেখাচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষা 1 নম্বর পজিশনে এটাই আসে। তো দেখো, এটা একটা হলো অবতল দর্পণ, আর সি হলো কি? বক্রতার কেন্দ্র। আর বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝামাঝি এই অংশটা কি বলা হয়? প্রধান ফোকাস। এটা হলো এফ, এফ না? তো এখন দেখো তো, যদি তোমার এই জায়গায় যদি বস্তু থাকে, মনে করো এই জায়গায় বস্তুটা আছে, এই জায়গায় বস্তুটা আছে, দেখে এখন বলতো বস্তুটা কত নাম্বার পজিশনে? বস্তুটা কিন্তু 1 নাম্বার পজিশনে, কারণ প্রধান ফোকাস এবং মেরুর মাঝামাঝি যে অংশটা সেটা হলো 1 নাম্বার পজিশন ধরেছিলাম আমি। তাহলে এটা হলো 1 নাম্বার পজিশন। তো যদি 1 নাম্বার থাকলে কি? অবাস্তব বিম্ব। 1 নাম্বার কি অবাস্তব না? তাহলে অবাস্তব বিম্ব গঠিত হবে দর্পণের বাইরে। অবাস্তব বিম্ব কোথায় গঠিত হবে? দর্পণের বাইরে। তাহলে আমি একটু করে বর্ধিত করলাম, দেখো এটা বাড়ালাম। প্রথম কাজ কি দেখো, বস্তু থেকে আলো প্রধান অক্ষের সমান্তরালে আসছে, আসছে না? এসে কোন দিকে যাবে দেখো? প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে প্রধান ফোকাস কোনটি? প্রধান ফোকাস দিয়ে আসবে। তাহলে বস্তু থেকে আলো, তাহলে অবতল দর্পণের বিম্বকোণের প্রথম শর্ত হলো বস্তু থেকে আলো প্রধান অক্ষের সমান্তরালে এসে প্রধান ফোকাস দিয়ে যাবে না? কিন্তু অবাস্তব যেহেতু দর্পণের বাইরে যাবে, তো বাইরে তো সে যেতে পারবে না, কারণ পাড়া লাগানো আছে বা সিলভারিং করা আছে। সেক্ষেত্রে কি হবে? সে যাচ্ছে বলে মনে হবে। ঠিক আছে? 2 নাম্বার শর্ত দেখো, অবতল দর্পণের বিম্ব গঠনের 2 নাম্বার শর্ত, আলো রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে গেলে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসে। এটা হলো বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্র। আর রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসতেছে না? যদি আমি তাকে যদি বর্ধিত করি, সে এই জায়গায় এদিকে যাচ্ছে বলে মনে হবে না? তাহলে যখন দেখো এই 2টা রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে, এটা হলো প্রতিবিম্ব। তাহলে ওয়ে ছিল আমার বস্তু, আর ওয়ে প্রাইম হলো কি? অবাস্তব প্রতিবিম্ব। অর্থাৎ ওয়ে বস্তুর জন্য ওয়ে প্রাইম হলো কি? অবাস্তব প্রতিবিম্ব। তো তোমার 3টা পয়েন্ট লিখতে হবে। তাহলে এখন দেখি বলতো অবস্থানটা কোথায়? দর্পণের বাইরে। তারপর কি? প্রকৃতি। এটা প্রকৃতি কিরকম হবে? দেখো, বস্তু ছোট কিন্তু বিম্ব হচ্ছে বড়, তাহলে হলো বিবর্ধিত। কি হবে? বিবর্ধিত বিম্ব পাওয়া গেল। তাহলে আকৃতি কি হবে? আকৃতি কিরকম? আকৃতি কি? আচ্ছা, এটা একটু ভুল হয়েছে। প্রকৃতি হলো যেহেতু তোমার বস্তু যেদিকে বিম্ব সেদিকে গঠিত হয়েছে, বস্তু যেদিকে বিম্ব সেদিকে গঠিত হয়েছে না, তাহলে সেটা হবে কি? অবাস্তব ও সোজা। তাহলে আকৃতি মানে আকার, আকার কিরকম আছে? বস্তু ছোট বিম্ব বড়, তাহলে এটা হলো বিবর্ধিত।
বিপদ দিবে না? তাহলে তোমার এই 3টা পয়েন্ট লিখতে হবে। আর এই প্রশ্নটা আসবে তোমার কত নাম্বারে? লাস্টের গয়ে, অর্থাৎ 4 নাম্বারে এটা আসবে, মার্কস হবে 4 নাম্বার। তুমি শুধু এগুলো লিখে দিবে, এতটুকু হচ্ছে, আর বর্ণনাটা দিয়ে একটু লিখে বলো বস্তু এটা 1 নম্বরে এটা আসবে পরীক্ষায়, এটা লিখে বলো না, একটু খরা দিচ্ছি দেখ। তাহলে দেখো আমি 1 নম্বরে অবাস্তব বিম্বতা এটা করেছি, কিন্তু অঙ্কন করেছি। এখন দেখো, এখন আরেকটা অবতল দর্পণ আঁকতেছি। দেখো এটা একটা অবতল দর্পণ, সি হলো বক্রতার কেন্দ্র, এফ হলো প্রধান ফোকাস, এফ হলো কি প্রধান ফোকাস, পি হলো মেরু, আর এমপি এম প্রাইম হলো কি অবতল দর্পণ। তো এখন দেখো, আচ্ছা দেখি বলো তো, এখন কত নাম্বার পজিশনে? দেখো এটা 1 নাম্বার, 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার পজিশনে। তো বস্তু যদি 3 নাম্বার পজিশনে থাকে, বস্তু 3-এর যদি থাকে, তাহলে বিম্ব গঠিত হবে কোথায়? 5-এ না? তাহলে কিভাবে দেখো, প্রথমে দেখো বস্তু থেকে আলো পদার্থের সমান্তরালে আসবে, এসে প্রধান ফোকাস দিয়ে যাবে। আবার দেখো বস্তু থেকে আলো প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এখন এটা কত নাম্বার পজিশন দেখো, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। দেখো বস্তু যখন 3-এ ছিল, বিম্ব গঠিত হয়েছে কোথায়? 5-এ। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? অবস্থান কোথায়? অবস্থান কোথায়? দর্পণের ভিতরে। এই আকৃতি কিরকম? আকৃতি হলো কি, আকার কিরকম? আকার বড় না? বিবর্ধিত। তারপরে এখন কি হবে? প্রকৃতি বাস্তব। বাস্তব কেন? তো বস্তু যেদিকে বিম্ব সেদিকে, তাহলে বাস্তব বস্তু যেদিকে এর বিপরীত দিকে বিম্ব গঠিত হয়েছে, তাহলে বাস্তব উল্টো না? তাহলে 3-এ থাকলে 5-এ বিম্ব গঠিত। নিশ্চয় এটা বুঝতে পেরেছি। তো সাড়ে থাকলে সাড়ে কিভাবে গঠন করবো? সাড়েটা